মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। বিরাট, তাড়াতাড়ি চলো। আমি এখানেই থাকবো, তুমি ঘুরে এসো জননী। তুমি যদি আগে বলতে তাহলে আমি ক্যাবে আসতাম। তোমায় কেন আসতে বললাম বলো? এখন তুমি যাও জননী, বিয়ে বাড়িতে যা যা ঘটেছে সেগুলো কেউ ভোলেনি। আমি তোমার সাথে ভেতরে যাব, সেটা চক্রবর্তী বাবু দেখলে রাগ করবেন, আর তারপর বাপ বেটায় মিলে আবার আমার সঙ্গে ঝগড়া করবে। যদি কোনো প্রয়োজন হয় আমি নিশ্চয়ই ভেতরে আসবো। ইটস অনলি বিকজ অফ ইউ। ঠিক আছে। দিদি, দিদি, দাঁড়াও। হুম 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 কেন এসেছো এখানে? আঙ্কেল, আমি দিদির সঙ্গে। ও, দিদিকে দেখতে এসেছো। তোমার জায়গাটা ও পাবার পর ওকে তোমার দেখার ইচ্ছে হলে আগে আমার পারমিশনটা নিতে হবে। আঙ্কেল, আমি আসলে এই সমস্ত কিছু। তুমি কেন ওরকম কাজ করলে সেসব কথা তো আমি তুলছি না। তুমি বলছো ওইসব ঘটনা সব আকস্মিক, ঠিক আছে, মেনে নিলাম। সেদিন বিয়ে বাড়িতে আমার ছেলেকে পছন্দ নয় বলে তুমি যে হাওয়া হয়ে গেলে, সেই সব আদৌ আকস্মিক ঘটনা নয়। সেই দিন ওইখানে যা হলো সেটা আমাদের মান সম্মানকে মার্ডার। ইট ওয়াজ এ ড্যাম ব্লাডি প্রি প্ল্যান্ড মার্ডার। সেইটা কম হয়েছে বলে আমরা ভালো আছি কিনা সেটা জানবার জন্য আমাদের বাড়িতে এসেছো। আঙ্কেল, আসলে আমি রামের সঙ্গেও সে ব্যাপারে কথা বলতে চাই। রাম? কোন রামের কথা বলছো? শ্রী রামচন্দ্র? হ্যাঁ, আমার ছেলে রাম না তো? যখন তুমি আমাদেরকে বিয়ে বাড়িতে অপমান করলে, আত্মহত্যা করার মতন অবস্থায় ফেলে রেখে চলে গেছিলে, সেই দিন আমার মনের মধ্যে তোমার হত্যা হয়ে গিয়েছিল। রাম থাক, তোমার দিদি অর্থাৎ আমার বৌমা দেবসেনা, ওকে দেখবার জন্য আমাদের বাড়ির দরজায়, এমনকি সেডের কাছেও যেন তোমাকে দেখতে না পাই। আউট, আউট। আঙ্কেল, শুধু একবার যাও বললাম তো। এখানে এসে আবার গল্প দিতে এসেছে। আরে, জননী বাড়িতে এসেও আমার সাথে দেখা না করে চলে যাচ্ছে। জননী ভাবে মন খারাপ করে চলে যাচ্ছে কেন? জননী, দরকার নেই, আমি গিয়ে একবার কথা বলে আসছি। জননী, কি হয়েছে? জননী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো আমায়। তোমাকেই জিজ্ঞেস করছি, কি হয়েছে বলো।
বাবু, কোথায় যাচ্ছ? আসলে ওখানে জননী এসেছিল? তাহলে আমার সাথে দেখা না করে চলে গেল কেন? আরে ও কি তোর সঙ্গে দেখা করতে এসেছিল নাকি? হ্যাঁ বাবু, ও কেমন নিজেই ফেরত চলে গেল দেখলি? ও এখানে তোর সঙ্গে দেখা করতে এসেছিল বলে তো আমার মনে হচ্ছে না মা। আমি ওর সঙ্গে ক্যাজুয়ালি কথা বলতে বলতে বললাম যে, দেখ মা, আমাদের রামের মনের মধ্যে এখনো কিন্তু তুই আছিস। এই সময় তুই ওর সামনে গেলে ওরও কষ্ট হবে আর তোর দিদিরও সমস্যা হবে, আর তাতে যে ওরও খুব কষ্ট হতে পারে সেই কথা বললাম। ও আমার কথার যে কি মানে করলো কে জানে। আমি কি কোনো ভুল কথা বলেছি বল? তোর যেন এই বাড়িতে কোনো কিছু সমস্যা হচ্ছে এই কথা মনে করে আমার দিদির যদি কোনো কষ্ট হয় আমি কিন্তু চুপ করে থাকবো না। আমি কিন্তু সবার কাছে বলে এসবের বদলা নেব। এই সমস্ত উল্টো পাল্টা বলে চলে গেল। দেখ মা, বিয়ে বাড়িতে আমাদের অনেক অপমান হলো। ওই সময় আমি ফোন করে তোর বাবাকে ভয় দেখালাম, এ কথা সত্যি মেনে নিচ্ছি, কারণ আমার কাছে আমার বাড়ির সম্মানটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। তারপর তোমাদের বাড়ি থেকে মেয়ে আনতে হবে বলে আমাদের জেদ হয়েছিল, এ কথা সত্যি। এটুকু ছাড়া আমাদের আর কোনো বদউদ্দেশ্য ছিল না। তারপরে তোর ছোট বোন ওই জননী, ওর স্বভাব কখনো এদিক কখনো ওদিক করা, একবার এইটা একবার সেইটা বদল হতে থাকে। তা বলে তুই ওর সাথে মিলে গিয়ে আমাদের রামের বিরুদ্ধে কোনো কাজ করলে সেই ব্যাপারটা কিন্তু আমরা বরদাস্ত করব না। ও আস্তে আস্তে তোর মন জয় করে নেবে। যত কিছুই ঘটুক না কেন, আসলে তো তোরই তাড়াহুড়োতে মন্দিরে তোদের বিয়েটা হয়ে যাবার কারণে 7 পাকে ঘোড়াটা বাকি থেকে গেল। তার মানে কিন্তু তোর থেকে সারা জীবন দূরে থাকবে না, একদম তোর পাশেই থাকবে। তোর দ্বারাই এই বাড়িতে আলো জ্বলবে। তুই তো আমার ঘরের লক্ষ্মী। তোর থেকে এই বাড়ি একটা কৃষ্ণ পাবে। বাবা, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। জননী আমার মতো ম্যাচিওর নয়, ওর মধ্যে এখনো বাচ্চা ভাবি আছে। আমি ওকে ফোন করে সবটা বুঝিয়ে বলবো। যা মা, তাই কর। কি হয়েছে তুমি আমায় বলো, জিজ্ঞেস করছি তো। যখন তুই ওই বিয়ে বাড়িতে আমাদেরকে অপমান করে আত্মহত্যা করার মতন পরিস্থিতিতে তুই আমাদের ঠেলে দিয়েছিলিস, সেই দিনই মানসিকভাবে তোর আত্মহত্যা আমার মনে হয়ে গিয়েছিল। তোর দিদি অর্থাৎ আমার বৌমা দেবসেনা ওকে দেখার জন্য আমাদের বাড়ির দরজায়, এমনকি ওঠা সিঁড়িতেও তোকে যেন না দেখি। আমি ভাবলাম যে তুমি দেবসেনার সঙ্গে কথা বলে খুশি হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসবে, কিন্তু ওই চক্রবর্তী তোমায় এভাবে অপমান করবে আমি ভাবতে পারিনি। চলো আমার সাথে, আমিও দেখি ওই চক্রবর্তী কোন অধিকারে তোমায় দেবসেনার সঙ্গে কথা বলতে না দেয়। না, দুই বোনের সম্পর্ক খারাপ করার কোনো অধিকার নেই ওর। চলো তুমি আমার সাথে। বিরাট প্লিজ আমার কথা শোনো। জননী বলছি, তুমি আমার সাথে এক্ষুনি চলো, আমি তোমার সঙ্গে আছি। চলো। না বিরাট, আমার কথাটা শোনো। বলছি তো চলো জননী। বিরাট প্লিজ, বিরাট। জননী, কেন এত চিন্তা করছো বলো তো? আজ যা হলো সেগুলো নিয়ে চিন্তা করছো তো? দেখো, আজ যা কিছু হয়েছে সেটাতে তোমার কোনো রকম দোষ নেই, সুতরাং তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। ভগবান যা করেন মঙ্গলের জন্য। আমি তোমার সঙ্গে আছি। অতীতের কথা ভুলে গিয়ে তুমি ভবিষ্যতের কথা চিন্তা করো, দেখবে ভালো থাকবে তুমি। কি করে পারবো বিরাট? দিদির সাথে দেখা করতে গেলাম কিন্তু কথা হলো না। আর তাছাড়া ওর চোখে আজকে আমি খারাপ হয়ে গেলাম।
অথচ এই দিদি আমার এতদিন মায়ের মতন ছিল। ও আমার দিদি হলেও আমার চোখের জল মুছিয়ে দিয়েছে। সমস্ত পরিস্থিতিতে ও আমার পাশে দাঁড়িয়েছে আর আমায় ভরসা জুগিয়েছে। কিন্তু আজকে আমি যে কি করলাম। নিজেকে সামলাও জননী। আজ যা হয়েছে তার জন্য আমিও দায়ী, তাই আমি এটাকে ঠিক করেই ছাড়বো। তোমার শান্তির জন্য আর খুশির জন্য আমি সব করতে রাজি আছি। ড্রাইভার, জল আছে? না নেই স্যার, সরি। আচ্ছা ঠিক আছে, সামনে একটা দোকানে দাঁড়াবেন প্লিজ। ওকে স্যার। দাদা এখানটা একটু দাঁড়ান। 1 মিনিট জননী, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এক বোতল জল দিন না। ড্রাইভার চলুন চলুন। ওকে স্যার। আমার গাড়ির সাইলেন্সার ব্লক করার প্ল্যানটা তো ঠিকই ছিল, কিন্তু ওকে পাঠানোর জায়গায় বিরাট ওর সাথে যাচ্ছে। আমি এত কিছু ভাবলে এখন হবে না। বিরাটকে ফোন করে আমাকে জানতে হবে, তখনই সব সন্দেহ দূর হবে। ইয়েস, ও যদি মাঝে নেমে যায় তাহলে প্ল্যানটা আমার ভাবার মতনই হবে। রিল্যাক্স জননী, কিচ্ছু হবে না। এবার কেন ফোন করছে? হ্যালো নীলি, কেন ফোন করেছিস বল। বিরাট কোথায় তুমি? কেন? আমি এমনি জিজ্ঞেস করছি, বলো না বিরাট কোথায় তুমি? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, সেই জন্য ক্যাবে করে বাড়ি যাচ্ছি। সে কি বিরাট, ক্যাবে করে তুমি কেন যাচ্ছ? আমাকে যদি একবার বলতে আমি মেকানিককে নিয়ে চলে যেতাম। আসলে ওই জননী আমার সঙ্গে ছিল তাই ক্যাব বুক করলাম। হ্যালো হ্যালো বিরাট, শুনতে পাচ্ছ তুমি? হ্যালো 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 বিরাট, তুমি কি বলছো? আমি কিছু শুনতে পাচ্ছি না। নেটওয়ার্কের প্রবলেমটা এখনই হতে হলো। আপনি যে নম্বরে ফোন করেছেন নাম্বারটি এখন বন্ধ আছে। বলার সাথে সাথেই ফোনটা সুইচ অফ করে দিয়েছে। ভগবান, কি করব আমি এখন? আমাকেই এখন লরিতে ধাক্কা খেয়ে মরতে হবে। হে ভগবান, আমি এটা এখন কি করে আটকাবো? এই বিরাট আবার ক্যাবে করে যাচ্ছে। এখন যদি ওকে ফোন করে আমি নেমে যেতে বলি, তাহলে আমি কেন নামতে বলছি সেই নিয়ে অনেক প্রশ্ন করবে। ভগবান, ও যদি সত্যিটা জেনে যায়, জননী মরবে না, উল্টে বিরাট আমাকেই খুন করে দেবে। কি করব? ইয়েস, কারেক্ট। দুজনের কাউকেই ক্যাবে করে যেতে হবে না। আমি ওদিকেই আমার গাড়ি নিয়ে যাব আর বলবো ওদের দুজনকেই পিক আপ করে নেব। তখন আর আমার উপর কেউ সন্দেহ করবে না, আর আমি বেঁচে যাব। কারেক্ট। আপনি যে নম্বরে ফোন করেছেন নাম্বারটি এখন বন্ধ আছে। দয়া করে কিছুক্ষণ পরে চেষ্টা হে করুন। ভগবান,
হ্যাঁ, নেক্সট উইকে দিয়ে আসবো। আর রেগুলার পেশেন্ট আসলে বলে দেবেন, আমি নেক্সট উইকে জয়েন করব। ইনকেস যদি কোনো রকম এমার্জেন্সি হয় তাহলে আপনি হসপিটালের রেগুলার ডক্টরদের সঙ্গে যোগাযোগ করবেন। ইয়া, বাই। ডক্টর, ও শোভা ম্যাডাম, কেমন আছেন? আপনার জন্য আমি এখানে অপেক্ষায় ছিলাম। বলুন, আপনি কি খাবেন? টি, কফি, জুস? কিচ্ছু লাগবে না। আপনি তো বিয়ের খুশিতে হসপিটালের কথা ভুলেই গেছেন, তাই না? হ্যাঁ, আমাদের তো রেগুলারই পেশেন্ট থাকে ম্যাডাম। আমি নেক্সট উইকে যাব, সেটাই বলছিলাম ওদের। তাহলে তো কাজ শুরু করে দিচ্ছেন। হাজির তো হতেই হবে। লেট মি সি। ডক্টর, আমি সবসময় আপনার ভালো চেয়ে এসেছি। জননীর সাথে বিয়ে করে আপনি সুখে শান্তিতে ঘর সংসার করবেন, এটাই স্বপ্ন দেখেছি। কিন্তু ওই বিরাটের জন্য আমরা দুজনেই ঠকে গেলাম। শুধু সেটাই না ম্যাডাম, ওরা আমাদের বাড়ি এসে আমার ওয়াইফ দেবসেনার সঙ্গে দেখা করার বাহানায় জননীকে নিয়ে এসে আমার বাবার সঙ্গে খুবই দুর্ব্যবহার করেছে ওরা। ওদের মানসিকতা খুবই নিচু। কি করলো ডক্টর? ওরা আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে, আর আমার বাবার গায়েও। ছি! আরে, এই যে বিরাট আছে, এ একেবারে অসভ্য। ওর দ্বারা আপনার বা আপনার বাবার কোনোদিন সম্মান নষ্ট হবে না। না ম্যাডাম, ওকে আমি কোনোদিনও ছাড়বো না। আমি একজন ডক্টর। আমি এটা জানতাম যে স্টেথোস্কোপই আমার অস্ত্র, কিন্তু আমার কাছে ওটার আর কোনো প্রয়োজন নেই। বন্দুক, আমি বন্দুকের জন্য একটা লাইসেন্সের অ্যাপ্লাই করেছি। ছুরি কাঁচি নিয়ে অপারেশন করা এই হাতে এইবার ওর জন্য বন্দুক ধরতে হবে। সাবাস ডক্টর, ভালো বললেন তো। আপনি এভাবে প্রতিশোধ নেবেন? সময় খারাপ হলে সব উল্টোপাল্টা হয়ে যায়। ডক্টর গানম্যান হয়ে যাবে। বাহ! না ম্যাডাম, আমার কথাগুলো হয়তো আপনি সিরিয়াসলি নিচ্ছেন না। ওকে খুন করার জন্য ভগবানের পৃথিবীতে পাঠিয়েছেন আমাকে। শুনুন ডক্টর, আমি তখন থেকে শুনে যাচ্ছি বলে আপনিও প্রতিশোধ, গান এসব আজে বাজে কথা বলে যাচ্ছেন। রিয়ালিটিটা বুঝুন। প্রতিশোধ নিয়ে কি হবে? কিচ্ছু হবে না। আমরা দুজন একসাথে জোট বেঁধেছিলাম, তার কারণটা কি? নাগমণি। নাগমণির জন্য। ডক্টর, আগে সেটার ব্যাপারে ভাবুন। আপনি দেখুন, যাই হোক না কেন দেবসেনা আপনার ওয়াইফ। ওর সাহায্যে নাগমণি নিয়ে আসুন। কি বলছেন ম্যাডাম আপনি? আমাদের তো সবে বিয়ে হয়েছে। এত তাড়াতাড়ি যদি নাগমণির বিষয়টা আমি তুলি, দেবসেনা আমায় খারাপ ভাবতে পারে। আমার সম্পর্কে খারাপ ধারণা হতে পারে ওর। ঘোড়ার ডিম। ডক্টর, দেবসেনা আপনার ওয়াইফ। তাও ম্যাডাম, দেবসেনা যদি জানতে পারে যে নাগমণির জন্য ওকে আমি বিয়ে করেছি, তখন কি ভাববে ও? কিচ্ছু করবে না। দেখুন, জননীকে কেন ভালোবেসেছেন? নাগমণির জন্য। তারপরে কি করলেন? কেন, কি করলাম আমি? সত্যি ভালোবেসে ফেললেন, নাগমণির কথা ভুলেই গেলেন। এখন দেবসেনাকে বিয়ে করেছেন। ইনডিরেক্টলি একই উদ্দেশ্যে তো। এখন আমার ওয়াইফ, ফ্যামিলি এইসব বলে একেবারে সেন্টিমেন্টাল কথা বলছেন। দেখুন ডক্টর, ওই নাগমণি যদি আপনার হাতে আসে তাহলে সব প্ল্যান সাকসেস হয়ে যাবে, আর সেই সাকসেস দিয়ে আপনার স্ট্যাটাস আরো বাড়বে। দেখুন ডক্টর, ওই নাগমণি যদি আপনার হাতে আসে তাহলে সব প্ল্যান সাকসেস হয়ে যাবে, আর সেই সাকসেস দিয়ে আপনার স্ট্যাটাস আরো বাড়বে। এখন নাগমণি সহজেই পেতে পারেন, তাও আপনার ওয়াইফের মাধ্যমে। পৃথিবীতে সন্তান আনার আগে নাগমণিটা নিয়ে আসুন। বুঝতে পেরেছেন ডক্টর? ম্যাপে কোনো শর্টকাট দেখতে পেলে এই শর্টকাটটা নিলে বিরাটের গাড়িটা আমি দেখতে পেয়ে যাব।
স্যার পেমেন্টটা ক্যাশে দেবেন না অনলাইন ট্রান্সফার করে দেবেন স্যার? আপনার কিসে লাগবে বলুন। স্যার ক্যাশ দিলে ভালো হয়, বাড়িতে জিনিসপত্র কেনার আছে। ও, কজন সন্তান আপনার? দুজন স্যার, ছেলে না মেয়ে? এক ছেলে আর এক মেয়ে স্যার। হ্যাঁ, খুব ভালো। জননী, ঘুম পাচ্ছে নাকি? ঘুম কি করে পাবে বিরাট? তাহলে এরকম সাইলেন্ট হয়ে আছো, মৌনব্রত পালন করছো? কথা বলার জন্য মন ভালো থাকা উচিত। এক কথা এতক্ষণ ধরে ভেবো না জননী, বাদ দাও। আমি তো তোমার সঙ্গেই আছি চিরকাল। আঙ্কেলকে আমি বুঝিয়ে সব বলে দেবো। নেক্সট উইকে দিয়ে আসবো, আর রেগুলার পেশেন্ট আসলে বলে দেবেন আমি নেক্সট উইকে জয়েন করব। ইনকেস যদি কোনো রকম এমার্জেন্সি হয় তাহলে আপনি হসপিটালের রেগুলার ডক্টরদের সঙ্গে যোগাযোগ করবেন। ইয়া, বাই। ডক্টর, ও শোভা ম্যাডাম, কেমন আছেন? আপনার জন্যই আমি এখানে অপেক্ষায় ছিলাম। বলুন আপনি কি খাবেন? টি, কফি, জুস? কিচ্ছু লাগবে না। আপনি তো বিয়ের খুশিতে হসপিটালের কথা ভুলেই গেছেন, তাই না? হ্যাঁ, আমাদের তো রেগুলারই পেশেন্ট থাকে ম্যাডাম। আমি নেক্সট উইকে যাব সেটাই বলছিলাম ওদের। তাহলে তো কাজ শুরু করে দিচ্ছেন। হাজির তো হতেই হবে। লেট মি সি। ডক্টর, আমি সবসময় আপনার ভালো চেয়ে এসেছি। জননীর সাথে বিয়ে করে আপনি সুখে শান্তিতে ঘর সংসার করবেন, এটাই স্বপ্ন দেখেছি। কিন্তু ওই বিরাটের জন্য আমরা দুজনেই ঠকে গেলাম। শুধু সেটাই না ম্যাডাম, ওরা আমাদের বাড়ি এসে আমার ওয়াইফ দেবসেনার সঙ্গে দেখা করার বাহানায় জননীকে নিয়ে এসে আমার বাবার সঙ্গে খুবই দুর্ব্যবহার করেছে ওরা। ওদের মানসিকতা খুবই নিচু। কি করলো ডক্টর? ওরা আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে আর আমার বাবার গায়েও। ছি! আরে, এই যে বিরাট আছে এ একেবারে অসভ্য। ওর দ্বারা আপনার বা আপনার বাবার কোনোদিন সম্মান নষ্ট হবে না। না ম্যাডাম, ওকে আমি কোনোদিনও ছাড়বো না। আমি একজন ডক্টর। আমি এটা জানতাম যে স্টেথোস্কোপই আমার অস্ত্র, কিন্তু আমার কাছে ওটার আর কোনো প্রয়োজন নেই। বন্দুক, আমি বন্দুকের জন্য একটা লাইসেন্সের অ্যাপ্লাই করেছি। ছুরি কাঁচি নিয়ে অপারেশন করা এই হাতে এইবার ওর জন্য বন্দুক ধরতে হবে। সাবাস ডক্টর, ভালো বললেন তো। আপনি এভাবে প্রতিশোধ নেবেন? সময় খারাপ হলে সব উল্টোপাল্টা হয়ে যায়। ডক্টর গানম্যান হয়ে যাবে। বাহ! না ম্যাডাম, আমার কথাগুলো হয়তো আপনি সিরিয়াসলি নিচ্ছেন না। ওকে খুন করার জন্য ভগবানের পৃথিবীতে পাঠিয়েছেন আমাকে। শুনুন ডক্টর, আমি তখন থেকে শুনে যাচ্ছি বলে আপনিও প্রতিশোধ, গান এসব আজে বাজে কথা বলে যাচ্ছেন। রিয়ালিটিটা বুঝুন। প্রতিশোধ নিয়ে কি হবে? কিচ্ছু হবে না। আমরা দুজন একসাথে জোট বেঁধেছিলাম, তার কারণটা কি? নাগমণি। নাগমণির জন্য। ডক্টর, আগে সেটার ব্যাপারে ভাবুন। আপনি দেখুন, যাই হোক না কেন দেবসেনা আপনার ওয়াইফ। ওর সাহায্যে নাগমণি নিয়ে আসুন। কি বলছেন ম্যাডাম আপনি? আমাদের তো সবে বিয়ে হয়েছে। এত তাড়াতাড়ি যদি নাগমণির বিষয়টা আমি তুলি, দেবসেনা আমায় খারাপ ভাবতে পারে। আমার সম্পর্কে খারাপ ধারণা হতে পারে ওর। ঘোড়ার ডিম। ডক্টর, দেবসেনা আপনার ওয়াইফ। তাও ম্যাডাম, দেবসেনা যদি জানতে পারে যে নাগমণির জন্য ওকে আমি বিয়ে করেছি, তখন কি ভাববে ও? কিচ্ছু করবে না। দেখুন, জননীকে কেন ভালোবেসেছেন? নাগমণির জন্য। তারপরে কি করলেন? কেন, কি করলাম আমি? সত্যি ভালোবেসে ফেললেন, নাগমণির কথা ভুলেই গেলেন। এখন দেবসেনাকে বিয়ে করেছেন। ইনডিরেক্টলি একই উদ্দেশ্যে তো। এখন আমার ওয়াইফ, ফ্যামিলি এইসব বলে একেবারে সেন্টিমেন্টাল কথা বলছেন। দেখুন ডক্টর, ওই নাগমণি যদি আপনার হাতে আসে তাহলে সব প্ল্যান সাকসেস হয়ে যাবে, আর সেই সাকসেস দিয়ে আপনার স্ট্যাটাস আরো বাড়বে। দেখুন ডক্টর, ওই নাগমণি যদি আপনার হাতে আসে তাহলে সব প্ল্যান সাকসেস হয়ে যাবে, আর সেই সাকসেস দিয়ে আপনার স্ট্যাটাস আরো বাড়বে। এখন নাগমণি সহজেই পেতে পারেন, তাও আপনার ওয়াইফের মাধ্যমে। পৃথিবীতে সন্তান আনার আগে নাগমণিটা নিয়ে আসুন। বুঝতে পেরেছেন ডক্টর?
সময় শর্টকাট দেখতে পেলে এই শর্টকাটটা নিলে বিরাটের গাড়িটা আমি দেখতে পেয়ে যাব। স্যার পেমেন্টটা ক্যাশে দেবেন না অনলাইন ট্রান্সফার করে দেবেন স্যার? আপনার কিসে লাগবে বলুন। স্যার ক্যাশ দিলে ভালো হয়, বাড়িতে জিনিসপত্র কেনার আছে। ও, কজন সন্তান আপনার? দুজন স্যার, ছেলে না মেয়ে? এক ছেলে আর এক মেয়ে স্যার। হ্যাঁ, খুব ভালো। জননী, ঘুম পাচ্ছে নাকি? ঘুম কি করে পাবে বিরাট? তাহলে এরকম সাইলেন্ট হয়ে আছো, মৌনব্রত পালন করছো? কথা বলার জন্য মন ভালো থাকা উচিত। এক কথা এতক্ষণ ধরে ভেবো না জননী, বাদ দাও। আমি তো তোমার সঙ্গেই আছি চিরকাল। আঙ্কেলকে আমি বুঝিয়ে সব বলে দেবো। আমাদের এই বাড়িতে এসে আমার আর আমার বাবার গায়ে হাত তুলে গেল বিরাট। ওকে আমি কিছুতেই ছাড়বো না, ওর একটা ব্যবস্থা আমায় করতেই হবে। রাম, আই এম রিয়েলি সরি। বিরাট আজকে এ বাড়িতে এসে যা করেছে সেটা আমার সত্যি একদম ভালো লাগেনি। ও ঠিক কাজ করেনি, কিন্তু সবকিছুই তো করে গেছে, আর কি বাকি আছে? না দীপসেনা, ও আমাদের বাড়িতে এসে আমার আর আমার বাবার গায়ে হাত তুলেছে। ওই বিরাটকে আমি কিছুতেই ছাড়বো না। রাম, আমি মানছি সব কথা, আর সেই জন্যই তো আমি তোমার কাছে ক্ষমা চাইছি। দরকার হলে বাবার পায়ে ধরেও ক্ষমা চাইতে পারি আমি। তুমি যদি ক্ষমা চাও তাহলে ওর অন্যায় কি ক্ষমা করে দেব? যার বলার সেই কিছু বলছে না, ও তো অপমান করে চলে গেছে। হ্যাঁ রাম, আমি মানছি, আর সেই জন্যই তো ওদের হয়ে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইতে রাজি। এটা কি করে সম্ভব দেবসেনা? জননীকে বিয়ে করতে গিয়ে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, সবই আমার কপাল। দেখো, তোমার বোন জননী, ওর আমার উপর রাগ বা ক্ষোভ ছিল কিনা জানি না, তবে মনে হচ্ছে ও কোনো প্রতিশোধ নেবে বলে ঠিক করেছিল। সেই জন্য এইসব করছে ও। তবে ও তো এখানে একাও এসে কথা বলতে পারতো আমার বাবার সঙ্গে। ওই লম্পটটা কেনার এখানে কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, এসব বাদ দিলাম। তুমি ওখানে যাওয়ার পরে ওই বিরাটকে আটকে আমাদের সম্মান কি বাঁচিয়েছ? ওদের আমি কোনোদিনও ক্ষমা করব না। তুমি হয়তো কথাগুলো ঠিকই বলছো, এগুলো সত্যি ভাবার মতো। আমিও তো মনে মনে তাই ভাবছি। জননী আগে তো কখনো আমার কথার অমান্য করেনি, কিন্তু আজকে আমি যখন ওকে বলতে গেলাম ও তখন আমার কোনো কথা না শুনেই চলে গেল। হ্যাঁ, এবার বুঝতে পারছো? তুমি যদি একটু ভেবে দেখো তাহলে সবটা বুঝতে পারবে। হ্যাঁ রাম, জননী যে বিরাটকে বিয়ে করবে সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু বিয়ের আগে বিরাটের সাথে এই বাড়িতে এসে ও নিজের দিদির বাড়িতে এইভাবে একটা অশান্তি লাগিয়ে দিয়ে যাবে আমি ভাবিনি। তুমি সব বাদ দাও দেবসেনা, তুমি কেন এইসব কথা আবার মনে করাচ্ছ? এই সমস্যাটার কি ট্রিটমেন্ট করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। বল নীলি। বিরাট, বিরাট তুমি কোথায় আছো? হ্যালো যেভাবেই হোক গাড়িটাকে দাঁড় করিয়ে তুমি গাড়ি থেকে নেমে যাও বিরাট। হ্যালো হ্যালো বিরাট, বিরাট হ্যালো, বলছি যে গাড়িটাকে দাঁড় করাও আর তুমি নেমে যাও গাড়ি থেকে। নীলি, এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। মেন রোডে ওঠার পর ফোন করছি আমি। এত জোরে চিৎকার করে বলছি তাও শুনতে পাচ্ছে না। এত
এতক্ষণ নিশ্চয়ই শোভা জননীকে জননীর জন্ম রহস্য বলে দিয়ে থাকবে। আর 3 দিন 3 রাত্রি, তারপরে জননীর অন্ত অন্ত অন্ত। শত্রুগুলো যখন মরে যাবে, আমি তখন নাগমণির একমাত্র মালিক। কালচক্রগুলো আমার শরীরের মধ্যে। এই পুরো পৃথিবীটা আমার হাতের মুঠোয়। বিষ পান করে নীলকণ্ঠ হয়ে গেলে, এই পৃথিবী আমার হাতের মুঠোয় এলে, আমি তখন জগদীশ্বর। দেবসেনা, বাবা, রাম, তুই কাঁদিস না মা, মন শক্ত কর, নিজেকে সামলা, আমি এক্ষুনি দেখেই আসছি। দিদি, দিদি কি হলো দিদি? কি হয়েছে মা? দিদি, আঙ্কেল, আমি কার কি ক্ষতি করেছি আঙ্কেল? জননীর সাথে আমি কখনো অন্যায় করেছি? না মা, এখানের এই অঘটনের সঙ্গে ওসবের কোনো সম্পর্ক নেই মা। আছে, সম্পর্ক আছে, সম্বন্ধ আছে। দিদিকে দেখবার জন্য ওর বোন আসে, ওর বোনের সঙ্গে আবার ওর প্রেমিকও আসে। যেমন ওর প্রেমিক আমার গায়ে হাত তোলে, একবার আমার গায়ে হাত তোলে, আরেকবার ছেলের গায়ে হাত তোলে। শুধু তাই নয়, এখন আবার পেছন থেকে ছুরিও মেরেছে। এসব আপনি কি বলছেন কি? সত্যি কথাই বলছি আমি বেআই মশাই, যা দেখেছি সেটাই বলছি। শত্রু যদি সামনে থেকে অ্যাটাক করে তাহলে তাকে চেনবার উপায় থাকে, তাকে ডিফেন্ড করার সুযোগ পাওয়া যায়। পেছন থেকে যদি পিঠে ছুরি মারে, পেছন দিকে ঘুরে দেখতে দেখতে প্রাণ পাখি উড়ে যায়। দেবসেনা, এবার তুই কিছু বল। হ্যাঁ আঙ্কেল, বিরাটই রামকে ছুরি মেরেছে। দেখুন পুরুষোত্তম বাবু, আপনার বাড়ির সঙ্গে সম্পর্ক স্থাপন করার পর থেকে একটা না একটা সমস্যা এসেই চলেছে। এখন আমার ছেলে আইসিইউতে রয়েছে, 24 ঘন্টা পর্যন্ত অবজারভেশনে থাকতে হবে, তার আগে ডাক্তার বাবুরা কিচ্ছু বলতে পারবেন না বলে জানিয়েছেন। আমার ছেলে সুস্থ হয়ে বাইরে এসে আমাকে ড্যাডি বলে ডাকলো তো ঠিক আছে, তা যদি না হয় এই ঘটনার পেছনে যারা রয়েছে তাদের এক এক করে আমি ব্যবস্থা নেব। শুনুন দিদি, বিরাটই কাজ করতে পারে। আঙ্কেল, ওকে তুমি বলে দাও আমি মিথ্যে বলছি না, আর তার প্রমাণ আমি নিজে। দেবসেনা, রাম এখন কেমন আছে? ব্লাড ব্যাংকে ছিলাম আমি, রামের ব্লাড গ্রুপটা আমি জানি, আর সব বন্ধুদের আমি ফরওয়ার্ড করে দিয়েছি।
ব্লাডটা অ্যারেঞ্জ হয়ে যাবে আর আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসবো সেটা। সাবাস, ভালো নাটক করতে পারো বিরাট। ব্লাড সাকার যে নিজে ব্লাড ডোনারদের খোঁজ করতে সে যাচ্ছে আজকাল। আঙ্কেল, আঙ্কেল, তুমি চুপ করে থাকো মা। বলো বিরাট, কেন এ কাজ করলে? আঙ্কেল, আমি আবার কি করলাম? রামকে কেন তুমি ছুরি মারলে? না আঙ্কেল, আমি এরকম কিছু করিনি। আমি ওর সাথে দেখা করার আগেই ওর পিঠে কেউ একটা ছুরি মেরে দিয়েছিল। মিথ্যে মিথ্যে কথা বলবে না বিরাট। তুমি এই কাজ করেছো তাই না? আর আমি সেটা নিজের চোখে দেখেছি। ছুরি তো তোমার হাতেই ছিল, ওখানে তুমি ছাড়া আর কে ছিল? কেউ ছিল না ওখানে। ভুল করেছো বিরাট, তুমি অনেক বড় ভুল করেছো। বিদ্বেষ দুজন মানুষের মনের ভেতরে থাকলে সেটা দুজনেরই জীবনটা নষ্ট করে দেয়। শুনছি 24 ঘন্টা ওরা অবজারভেশনে রাখবে। রামের কোনো রকম ক্ষতি যদি না হয় সেটাই ভালো, কিন্তু যদি রামের কিছু হয়ে যায় তাহলে ওই চক্রবর্তী আমাদের কাউকেই কিন্তু ছাড়বে না। উনি জাস্ট একটা কমপ্লেন করে দিলেই পুলিশ এখানে আসবে আর আমাদের তুলে নিয়ে গিয়ে আচ্ছা করে দেবে। জননী, তুমি তো অন্তত আমায় বিশ্বাস করো। রামের সঙ্গে দেখা করতে গেছিলাম আমি, কিন্তু ওর সাথে ঝগড়া করার বা ওর সাথে মারামারি করার উদ্দেশ্য নিয়ে যাইনি আমি ওখানে। বিরাট, আমি তোমার কথা বিশ্বাস করছি, কিন্তু দিদি কোনোদিন মিথ্যে কথা বলেনি। জননী, বাবা, রাম কেমন আছে? এখনো ট্রিটমেন্ট চলছে মা। অন্য হসপিটাল হলে আরো বেশি কষ্ট হতো, ভালোই হলো আমাদেরই হসপিটাল, আমাদেরই ডক্টর। তাও 24 ঘন্টা অবধি কিচ্ছু বলতে পারবে না, ততক্ষণ অবজারভেশনে রাখবে, ডাক্তার এই কথাই বলছে। এই বিরাট, আমার ছেলেকে খুন করবার জন্য উঠে পড়ে লেগেছিস তো? তাও পিঠের দিকে ছুরি মেরেছিস। কপাল ভালো যে আমার ছেলে এখনো বেঁচে আছে, নাহলে এতক্ষণে তোর বাড়িতে তোর ডেথ সার্টিফিকেট পাঠিয়ে দিতাম। কিন্তু তোর কপালটা খুব ভালো দেখছি, এখনো বেঁচে আছিস। ডক্টর আমার ছেলেকে 24 ঘন্টা সময় দিয়েছে, আমিও তোকে ঠিক ততটুকুই সময় দিচ্ছি। প্রার্থনা কর, নিজের প্রাণের জন্য ওই ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা কর। স্যার, হ্যাঁ বলুন ম্যাডাম। স্যার, এই কি খবর শুনলাম? আমি তো এখনো ভাবতেই পারছি না। দেখুন, আপনি যাই বলুন, ওকে কিন্তু আমি ছেড়ে দেব না। কি করবেন স্যার? না কি করবেন বলুন? গুন্ডা পাঠিয়ে মারবেন? শুট করাবেন? তাতে কি লাভ হবে? দেখুন, আপনার ছেলে সুস্থ হওয়াটা যতটা দরকার, প্রতিশোধটাও দরকার। আগে ওর সুস্থ হয়ে ওঠাটা জরুরি। ঠিক আছে, তাহলে আপনি এখন সেই দিকেই নজর দিন। ট্রিটমেন্ট কেমন হচ্ছে? ডক্টর কি বললেন? হ্যাঁ, 24 ঘন্টা অবজারভেশনে থাকতে হবে বলে বলেছেন। ওকে, যেহেতু আমাদের হসপিটাল, তাই ভরসা আছে। ভরসা থাকাটাই উচিত, বিজনেসের প্রতি, শুধুমাত্র ছেলের প্রতি নয়।
কি জানেন চক্রবর্তী স্যার, ডক্টরের হাতের বাইরে কোনো চমৎকার তো ঘটবে না। স্যার, আমি বলতে চাইছি যে কোনো এক অসাধারণ চমৎকারী শক্তি পাওয়ার জন্য ডক্টর খুব চেষ্টা করেছিলেন। আমি কি বলছি এখনো বুঝতে পারছেন না? সেদিন জননীর মুখটা 5 মিনিটের মধ্যে কিভাবে ঠিক হলো? আপনার প্রিয় বৌমা নাগমণির শক্তি দিয়ে সেটা করেছিল। যেই সময় অ্যাক্সিডেন্টে তোর প্রাণ সংশয়ের কথা ছিল, সেই সময় জননী তোর সঙ্গে থাকবার জন্য তুই প্রাণে বেঁচে গিয়েছিলি। এখন জলের মধ্যে ওর প্রতিরূপটা তুই সাপের মতন দেখছিলি বললি। এই সবই কি যথেষ্ট নয়? বিরাট, দরকার হলে পরীক্ষা করে দেখ, ওর সামনে বিন বাজিয়ে দেখ, ওকে সাপের ছুবল খাওয়া, ওর কিচ্ছু হবে না। ওর বাড়িতে থাকা নাগমণির সম্পর্কে, হ্যাঁ বিরাট, বিয়ে বাড়িতে ওর মুখ যে পুড়ে গিয়েছিল ওটা ঠিক হয়ে গেল। সেটা কি করে হলো? কোনো স্কিনের ডাক্তার এসে ওকে ট্রিটমেন্ট করেছিল? করেনি তো। নাগমণির স্পর্শেই সব ঠিক হয়ে গেছে। ড্যাড, আপাতত তোমার কথা বিশ্বাস করছি। জননীর ওপর প্রভাব ফেলার মতো আমি সব পরীক্ষা করব। আর যদি এটা সত্যি হয়, তখন এটার পরিণাম কি হবে সেটা তুমি জানতে পেরে যাবে। তুমি জানতে পেরে যাবে ড্যাড। বিরাট, বিরাট, তার মানে আমি যেটা সন্দেহ করেছি, জননী বিরাট, কিছু না বলে তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমায় বলো তো? কোথায় যাচ্ছি জানতে পারি? কেন? তুমি কি ভাবছো আমি তোমায় কোনো আনসেফ জায়গায় নিয়ে যাবো? আমার উপর ওইটুকু ভরসা নেই তোমার? ভরসা আছে, তাও একটু কৌতূহল তো হয়, তাই জিজ্ঞেস করলাম। কিছু না, ভাবলাম একটু লং ড্রাইভে নিয়ে যাই তোমায়। বিরাট জননীকে নিয়ে টেস্ট করানোর জন্য নিয়ে যাচ্ছে। এবার যে কি হবে কে জানে। ভগবান, জননী যে ভূত সেটা বিরাট জানতে পারলেই হলো।
ড্যাড যেগুলো বললো মনে হচ্ছে সেটাই সত্যি হতে চলেছে। সেদিন যখন জননীকে নিয়ে বেরিয়েছিলাম, জননীর সেদিন এই একই অবস্থা হয়েছিল, আর সহ্য না করতে পেরেও পালিয়ে যায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড় করাও, নামো নিচে। স্যার নামুন স্যার। কি স্যার, সিট বেল্ট বাঁধেননি কেন আপনি? আরে আসুন স্যার, ওখানে গিয়ে কথা বলবেন, চলুন। স্যার, উনি সিট বেল্ট পরেননি স্যার। সিট বেল্ট ছাড়াই গাড়ি ড্রাইভ করছিল স্যার। চক্রবর্তী স্যার নমস্কার। আরে শোভা ম্যাডাম, নমস্কার নমস্কার। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা ভালো আছি। নমস্কার নমস্কার। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা ভালো আছি। আপনি যা সাহায্য করেছেন সারা জীবন মনে রাখবো। মশা মারার জন্য কামান দাগা বলে একটা প্রচলিত কথা আছে, আপনি ওই কথাটা একদম উল্টো করে দিলেন। আপনি তো ব্যাপারটা আরো বেশি সহজ করে দিলেন। আপনি যে কাজটা কি করে করলেন আমি তো আশ্চর্য হয়ে গেছি। আরে এমন কি ব্যাপার? শোভা ম্যাডাম, আপনি ওই নাগমণিটার ব্যাপারে আমাকে না জানালে এতক্ষণ এই বোকা বাবাটা ছেলের মৃত্যুর খবর শুনে ছটফট করত। আরে স্যার, এরকম কেন বলছেন? দেখুন, এই বাড়ির সবসময় ভালো হোক, আমি তো সেটাই চাই। ডক্টর রাম কোথায়? ইটস অল রাইট, ইটস অল রাইট। ওপরে রেস্ট নিচ্ছে। আপনি যান না, গিয়ে ওর সঙ্গে দেখা করুন। মা, দেবসেনা। হ্যাঁ বাবা। 1 মিনিট আসবি মা? হ্যাঁ। স্যার, অসুবিধা হবে না তো? আরে ওকে আপনি জীবন দান করেছেন। প্লিজ আসুন আসুন ওকে। আসুন। দেবসেনা, 1 মিনিট আয় মা। হ্যাঁ আসছি। এই শয়তান মেয়ে, তুই এখানে এসেছিস কেন রে? এখানে কি দরকার তোর? জানতে পারবি, খুব তাড়াতাড়ি জানতে পারবি। দেবসেনা, বিয়ে হবার পর থেকেই একের পর এক সমস্যা, সব সময় তোকে পরীক্ষা দিতে হচ্ছে। এটা হওয়া ঠিক নয়। এই দেবসেনা, দেবসেনা আয় মা। হ্যাঁ আসছি বাবা। দেবসেনা, তুই যাবার পর তোর বাবা তোকে বলবে শোভা ম্যাডামকে কফি বানিয়ে দে, স্ট্রং করে কফিটা বানাবি, ওকে? ডক্টর, হ্যাঁ বলুন বাবা। হ্যাঁ, শোভা ম্যাডাম এসেছেন, কথা বলেছিস? শোভা ম্যাডাম রামকে দেখবে বলে এসেছেন, ওনাকে যদি একটু কফি করে দিস মা। ঠিক আছে বাবা। অমনি আমাকেও একটু। ঠিক আছে বাবা। সরভা রামের সাথে দেখা করতে এখানে এসেছে কেন? কোনো চাল আছে নাকি আবার? ডক্টর, ও
হাই শোভা ম্যাডাম। কেমন আছেন? ফার্স্ট ক্লাস। সে তো থাকবেনই। আপনার এখানে মূল মন্ত্রটা তো ঠিকই আছে। আচ্ছা, দুর্ঘটনার কারণটা জানতে পেরেছেন? জানি না ম্যাডাম, কমপ্লেন করব ভেবেছিলাম কিন্তু আর করলাম না। ম্যাডাম আমি 1 মিনিট আসছি। সত্যি প্রদর্শন করছিস? কোনো ব্যাপার না, এটা ডক্টরের হাত দিয়েই গুরুদেবের কাছে আমি পাঠাবো। তোকে পাওয়ার জন্য অনেক কষ্ট সহ্য করেছি, এইটুকুও না হয় সহ্য করে নেব। ম্যাডাম। ডক্টর, ঠিক আছে আমি আসছি। হ্যাঁ, কেন ম্যাডাম, আপনি তো এক্ষুনি এলেন। আপনার খোঁজ নিতে এসেছিলাম, হয়ে গেছে তাই চলে যাচ্ছি। কফি বা টি খেয়ে যান। দেবসেনাকে বলি। আমি যাওয়ার সময় খেয়ে চলে যাব, কেমন? চিন্তা করবেন না, আপনি আগে রেস্ট নিন। আসুন আসুন না ডক্টর, আসছি কেমন? ও সরভা ম্যাডাম, চলে যাচ্ছেন? কফিটা খেয়ে যান। এতে আমার বিষ মিশিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি মেশাইনি। বিষ কন্যাকে বিষ দেবে? জোক। বিষের থেকেও খারাপ আমি, বুঝেছ? ডক্টর, কফি খেয়েছি, আমি এবার চললাম, কেমন? শিওর ম্যাডাম। এটার জন্য একটা সর্পযজ্ঞ করে 48 দিন পুজো করে কোনো একটা অমাবস্যায় কোনো একটা পূর্ণিমায় সাপের ডেরাটাকে বেঁধে ফেলতে হয়। ডেরা থেকে বেরিয়ে যাওয়া সাপ এটার মধ্যে যখনই জিভ ঠেকাবে তখনই ওটাকে সন্দেহজনক লোকেদের কাছে ধরলে কারেন্ট মারার মতন ঝটকা দিয়ে ফুসফুস করবে। এটার জন্য একটা সর্পযজ্ঞ করে 48 দিন পুজো করে কোনো একটা অমাবস্যায় কোনো একটা পূর্ণিমায় সাপের ডেরাটাকে বেঁধে ফেলতে হয়। ডেরা থেকে বেরিয়ে যাওয়া সাপ এটার মধ্যে যখনই জিভ ঠেকাবে তখনই ওটাকে সন্দেহজনক লোকেদের কাছে ধরলে কারেন্ট মারার মতন ঝটকা দিয়ে ফুসফুস করবে। আচ্ছা, তুমি এই মাদুলিটা তোমার কাছে রেখেছো কেন? সাপে কামড়ে থাকা লোকেদের মন্ত্র পড়ার জন্য। স্বপ্নে কেউ সাপের ভয় পেলেও কাজে লাগবে। আপনার যদি ভালো মনে হয় আপনি ধারণ করুন স্যার। কত এটা? 1000 টাকা স্যার। চললাম স্যার, নমস্কার। বিরাট, দাঁড়িয়ে কেন? বসো। না ঠিক আছে জননী, তোমার সঙ্গে একটা কথা বলতে এসেছি আমি। আরে সেটা তো বসেও বলা যাবে, এসো বসো।
এখন আঙ্কেল কেমন আছে? ও, তুমিও খবরটা পেয়ে গেছো? পুরুষোত্তম আঙ্কেল বলছিলেন। আজকাল ড্যাডকে দেখলে বড্ড কষ্ট হচ্ছে আমার জননী। হ্যাঁ বিরাট, আমার শুনে খুব খারাপ লাগলো। আঙ্কেল এত ভালো মানুষ, এত ভক্তি ওনার, কারুর সঙ্গে উনি কখনো কোনোদিন খারাপভাবে কথা বলেননি। এমন একটা মানুষের এরকম মানুষেরই ভগবান পরীক্ষা নেন জননী। আমার জন্য, আমাদের দুজনের জন্য ড্যাড সব সময় চিন্তা করেন। মম যখন আমাদের সম্পর্ক নিয়ে রাজি ছিলেন না, তখন বাবা মমকে বুঝিয়ে আমাদের সম্পর্কের জন্য রাজি করিয়েছে। সত্যি বিরাট, আঙ্কেলকে দেখতে যাব বলে বেরোচ্ছিলাম। আঙ্কেল আন্টি চলে আসুক, তারপর যাচ্ছি। ঈশ্বর করুক আঙ্কেল তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন। ড্যাড তো ঠিক হয়ে যাবে জননী, কিন্তু আমার মনের মধ্যে কয়েকটা প্রশ্ন ঘুরছে, যেগুলোর উত্তর আমি অনেক চেষ্টা করেও কিছুতেই পাচ্ছি না। কোন প্রশ্নের উত্তর খুঁজছো তুমি? আমার চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে আজকাল, আর আমার চারপাশের মানুষ, ধুর, যারা মুখোশ পরে থাকে তাদের আমি পছন্দ করি না। বিরাট, এদের একদম ছাড়বে না, মুখোশ টেনে খুলে দেবে। খুলতে তো অবশ্যই হয় জননী, কিন্তু সেই মানুষগুলো কি এমনি এমনি নাটক করছে নাকি তারা এগুলো করতে বাধ্য, সেইগুলোই তো আমি বুঝতে পারছি না। আর এই প্রশ্নের উত্তরগুলো আমি পাচ্ছি না। এরকম নাটক কে করছে বিরাট? সব কিছু তো বলতে হয় না, মানুষের নিজস্ব বুদ্ধি তো থাকে। বিরাট, তুমি আমার ব্যাপারে বলছো না তো? দয়া করে আমাকে আর পরীক্ষা করো না। এমনিতেই আমার ওপর যথেষ্ট পরীক্ষা হয়েছে। আমি এই সব কিছু নিয়ে বড্ড ক্লান্ত। তোমার বিষয়ে নয় জননী। আচ্ছা, তুমি কি আমায় বসে কথা বলে তারপর বাড়ি পাঠিয়ে দেবে, নাকি কফি জুস কিছু একটা খাওয়াবে? হে বাবা, কথা বলতে বলতে আমি সেই সব কিছু ভুলেই গেছি। মানতে হবে তোমার কথা, আমি কিন্তু এখনো এই বাড়ির জামাই হইনি। ততদিন আমি তোমার বাড়ির অতিথি। বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। জননী, আমি ছাদে যাচ্ছি, ওখানেই নিয়ে চলে এসো। ওখানেই নিয়ে আসছি।